নমস্কার বন্ধুরা, আমি শীর্ষেন্দু দাস। রাইস আইএএস এর পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকে আমরা একটা বিশেষ বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে ইউপিএসসি সিএসসি এক্সাম। ইউপিএসসি সিএসসি এক্সাম কি, এই নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। কি কি আলোচনা করব, কটি ধাপে পরীক্ষা হয়, পরীক্ষাটার আহ, আরো কিছু যা যা মূল বিষয়ে প্রশ্নটা থাকে পরীক্ষা সম্বন্ধে পরীক্ষার্থীদের, সেটা নিয়ে আজকে আমরা একটা বিস্তারিত আলোচনা করব। আচ্ছা, আলোচনার শুরুতেই ইউপিএসসি যে কোর্টটা সেটা সম্বন্ধে একটু বলি। এটা ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন। ব্রিটিশদের সময় থেকেই এটা চলে আসছে। ব্রিটিশদের সময় থেকেই অফিসারদের নিয়োগ করা শুরু হয়ে যাচ্ছে, চলে আসছে। ভারতবর্ষে যত সরকারি সংস্থা আছে তার যে গভর্নমেন্ট বডি আছে, তার যে টপ লেভেল অফিসাররা বা আমলাদেরকে নিয়োগ করার দায়িত্ব কিন্তু পড়ে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন আছে। আচ্ছা, শুধু কি ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন? না, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন ছাড়াও রাজ্যে রয়েছে কিন্তু স্টেট পাবলিক সার্ভিস কমিশন। যেরকম আমাদের রাজ্যে আছে কি ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন, ডাব্লিউবিপিএসসি। আর্মির অফিসার বলো, তাদেরকে এনডিএ, ন্যাশনাল ডিফেন্স একাডেমি, এনডিএ থেকে রিক্রুট করা হোক, বা এয়ারফোর্সের এফক্যাট, এয়ারফোর্স কমন অ্যাডমিশন টেস্ট হোক, বা মেডিকেল সার্ভিস, ইঞ্জিনিয়ারিং সার্ভিস, ফরেস্ট সার্ভিস, যে কোনো সার্ভিসের টপ অফিসারদের কিন্তু নিয়োগ করার দায়িত্ব নেয় ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন। ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনকে নিয়ে বিস্তারিত আলোচনা আমরা পরে কোনো এক সময় করব। তার মধ্যে বহু পরীক্ষার মধ্যে একটা হলো সিএসই, যার ফুল ফর্ম হচ্ছে সিভিল সার্ভিস এক্সামিনেশন। কি এই সিভিল সার্ভিস এক্সামিনেশন? দেখো, বলতে গেলে সিভিল সার্ভিস বলতে আমরা ছোটবেলায় নিশ্চয়ই নেতাজি সুভাষচন্দ্র বসুর আহ, তার আত্মজীবনীটার সম্বন্ধে আমরা সবাই ওয়াকিবহাল, যে তিনি চতুর্থ স্থান করেছিলেন সিভিল সার্ভিস পরীক্ষায়। ঠিক আছে? তো এই যে সিএসসি সিভিল সার্ভিস পরীক্ষাটা, সেটা আজও হয়, এবং এটাকে ধরে নেওয়া হয় যে পৃথিবীর সব থেকে কঠিনতম পরীক্ষার মধ্যে একটা, যার মধ্যে অবশ্যই চায়নার গাওকাও আছে, আমাদের ইন্ডিয়ার আইআইটি জেডব্লিউ যে এক্সামটা আছে, এবং সিএসসি সিভিল সার্ভিস এক্সামিনেশন। ঠিক, কি এই সিভিল সার্ভিস? সিভিল সার্ভিস এক্সামিনেশনের মধ্যে সব থেকে উপরে যেগুলো থাকে সেটা হচ্ছে আইএএস, তারপরেই আছে আইএফএস, তারপরে আইপিএস। অনেকের ধারণা যে সিভিল সার্ভিস বা ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের যে সিভিল সার্ভিস পরীক্ষাটা, সেটার মধ্যে কেবলমাত্র আইএএস আইপিএসই মনে হয় হয়। তা কিন্তু একেবারেই নয়। মোট 24টা চাকরি আছে, 24টা পদ আছে, যার জন্য কিন্তু সিএসসি সিভিল সার্ভিস এক্সামিনেশন ইউপিএসসি নিয়োগ করে থাকে। এইটা তোমাদের কিন্তু জানতে হবে। আমাদের ওয়েবসাইটে সম্পূর্ণ বিস্তারিত তথ্য তোমরা পেয়ে যাবে, সেখানে তোমরা দেখতে পারো। এবং তার সাথে সাথে কেবলমাত্র আমাদের ওয়েবসাইটে বাংলায় প্রথমবার তোমরা দেখতে পারবে যে আমরা ইউপিএসসির যে অফিসিয়াল ওয়েবসাইট, সেটাও আমরা অ্যাটাচ করে দিয়েছি। সেখানে গিয়ে কিন্তু তোমরা ইজিলি অ্যাক্সেস করতে পারবে, জানতে পারবে যে কি কি সার্ভিস। কয়েকটা সার্ভিস, সবগুলো আমার পক্ষে এই মুহূর্তে বলা সম্ভব নয়, কয়েকটা সার্ভিসের কথা যদি বলি, যেরকম আইএএস, ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস, তোমরা নিশ্চয়ই শুনেছো। এসডিএম, বা আমাদের পশ্চিমবঙ্গে যাকে বলে এসডিও, প্রমোটেড হয়ে গিয়ে এডিএম, অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, ডিএম, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, বা আমরা ধরে রাখো শুনেছি না সেক্রেটারি, মুখ্য সচিব, চিফ সেক্রেটারি, হ্যাঁ, হোম সেক্রেটারি, ক্যাবিনেট সেক্রেটারি, এগুলো সবই কিন্তু আইএএস। এমনকি যে কোনো সিভিল বডির, সিভিল বডি মানে পুলিশ ছাড়া যে কোনো বডির কিন্তু যে প্রধান যে যিনি থাকেন, হ্যাঁ, টপ যে আমলা যিনি থাকেন, মানে এক তো হয় ধরে রাখো যে কোনো সংস্থা, যে কোনো সরকারি সংস্থা, তার উপরে থাকে একজন মন্ত্রী থাকেন, এবং উপমন্ত্রী একজন থাকে, তারপরেই যিনি থাকেন তিনি একজন আমলা। এই আমলা ভদ্রলোক বা ভদ্রমহিলা হয় কিন্তু একজন আইএএস অফিসার। ঠিক, আইপিএস, ইন্ডিয়ান পুলিশ সার্ভিস, যার
একদম শুরুতেই আমাদের এখানে ধরে রাখো পশ্চিমবঙ্গে যদি দেখো তুমি এসডিপিও সাব ডিভিশনাল পুলিশ অফিসার এইখান থেকে শুরু করে কিছুদিনের মধ্যেই অ্যাডিশনাল এসপি, তারপরে এসপি, তারপরে ডিআইজি, আইজি, ডিজি, এরকম করে করে পুলিশের। এছাড়াও আইপিএসরা অনেক উত্তীর্ণ হয়ে যে কোনো আধা সামরিক বাহিনী যেগুলো আছে সেইগুলোরও সেগুলোকেও নেতৃত্ব দিয়ে থাকেন। যেমন ধরে রাখো আমাদের সিআইএসএফ, সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স, তার যিনি সর্ব সর্বোপরি কর্তা, সবার উপরে যিনি থাকেন আমলা, তিনি একজন আইপিএস অফিসার। তাছাড়াও ধরে রাখো বিএসএফ এর যে ডিজি, সেও একজন আইপিএস অফিসার। ঠিক। তো দেখো এইখানে বলা হয়েছে হোয়াট ইজ ইউপিএসসি সিএসসি এক্সাম, কমপ্লিট গাইড ফর বিগিনার্স। আমি ধরে নিচ্ছি অনেকেই ইউপিএসসি সিএসসি ব্যাপারে জানো, বা অনেকেই জানো না। যারা জানো বা জানো না তাদের প্রত্যেকের জন্য এই ভিডিওটা। আচ্ছা, কিভাবে হয় এই পরীক্ষাটা, কে নেয় সেটা প্রথমেই বলে দিয়েছি। ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন, ইউপিএসসি, তার মধ্যে সিভিল সার্ভিস এক্সামিনেশন রিক্রুট ক্যান্ডিডেটস অফ টপ গভর্নমেন্ট সার্ভিসেস ইন ইন্ডিয়া, যেটা আমি প্রথমেই বলে দিয়েছি। আইএএস, ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস, আইএফএস, আইপিএস, ঠিক আছে, অ্যান্ড আদার্স। ওই যে বললাম টোটাল 24টা। আচ্ছা, আর একটা জিনিস কি, এই 24টার মধ্যে কিন্তু ধরে রাখো ড্যানিক্স, পন্টিপস, পনিক্স এগুলোও কিন্তু থাকে। মানে এগুলো কি, আমাদের যেরকম রাজ্যে আছে ডাব্লিউবিসিএস, ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস, বিহারে আছে বিপিএসসি, বিহার পাবলিক সার্ভিস কমিশনের বিহার সিভিল সার্ভিস আছে, উত্তরপ্রদেশের উত্তরপ্রদেশ সিভিল সার্ভিস আছে। কেন্দ্রশাসিত অঞ্চল যেরকম পন্ডিচেরি, আন্দামান বা দিল্লি, এখানে কিন্তু যে নিয়োগটা হয় সেটা ইউপিএসসি সিএসসির মাধ্যমেই কিন্তু হয়। ঠিক আছে। আচ্ছা, কটা ধাপে পরীক্ষাটা হয়? পরীক্ষাটা 3টে ধাপে হয়। প্রিলিমিনারি স্টেজ, প্রাথমিক, তারপরে মেইন স্টেজ, ইন্টারভিউ স্টেজ। অনেকের প্রশ্ন থাকে প্রিলিমিনারিটা কি ভাষায় হয়ে থাকে। প্রিলিমিনারিটা হয়ে থাকে ইংলিশ এবং হিন্দি ভাষায়। মাত্র 100 টাকা ফর্ম ফিল আপ, সেটা আমরা পরে আলোচনা করছি। আচ্ছা, এরপরে দেখো ইউপিএসসি সিএসসি ইজ নোন ফর ইটস রিগোর, যেটা বলে দিচ্ছি। বিশাল কঠিন একটা পরীক্ষা হয়। আহ, এখানে বেশ কিছু জিনিস তোমাকে জিজ্ঞাসা করা হয়, এবং সব থেকে বড় ব্যাপার, আরো তো অন্য অন্য অনেক পরীক্ষা হয়। অনেক পরীক্ষাই পরীক্ষার্থীরা দিয়ে থাকে, যেরকম ধরে রাখো পুলিশের পরীক্ষা হয় রাজ্যে, যেটা ডাব্লিউবিপিআরবি, ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড নিয়ে থাকে। পিএসসি, ডাব্লিউবিপিএসসি, ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষা হয়। স্টাফ সিলেকশন কমিশনের পরীক্ষা হয়, যারা গ্রুপ বি অফিসারদেরকে নিয়োগ করে। এই পরীক্ষাগুলোর মধ্যে যে জিনিসগুলো জিজ্ঞাসা করা হয়, ডাব্লিউবিসিএস এ মিক্স করে জিজ্ঞাসা করা হয়, সেটা হচ্ছে জিকে আর জিএস। এবার জিকে কি, দাদা জিএস কি, আর জিএ এটাও আমরা শুনেছি। আচ্ছা, এটা একটুখানি বলে রাখি, জিএ যেটা আছে সেটা হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস। মানে তুমি যেই পার্টিকুলার ফিল্ডের জন্য পরীক্ষা দিতে যাচ্ছ, মানে যদি ধরে রাখো জিএ যদি সিভিল সার্ভিসে হতো, তাহলে সিভিল সার্ভিস রিলেটেড প্রশ্ন তোমার কাছে আসতো। মানে আমলারা কি করে থাকে, কত তো বছর পরে প্রমোশন হয়, এগুলো যদি প্রশ্নে আসতো, সেটা হয়ে যেত জেনারেল অ্যাওয়ারনেস, জিএ। কিন্তু এখানে আসে জিএস, জিকে না কিন্তু, জিএস, জেনারেল স্টাডিজ। জেনারেল স্টাডিজটা কি, ব্যাখ্যা। মানে তোমার কাছে অবজেক্টিভ টাইপ প্রশ্নই আসবে প্রিলিমিনারি স্টেজে, কিন্তু প্রশ্নটা তোমাকে এইভাবে জিজ্ঞাসা করবে না যে কে ভারতবর্ষের প্রধানমন্ত্রী, কে ভারতবর্ষের রাষ্ট্রপতি, কে ভারতবর্ষের প্রধানমন্ত্রী, কে ভারতবর্ষের রাষ্ট্রপতি, কে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, এগুলো যদি জিজ্ঞাসা করে, এটা পড়ে যায় জিকে, জেনারেল নলেজ। এর এক কথায় উত্তর হয়, এগুলো ম্যাক্সিমাম লোক জানে। ঠিক আছে, তাহলে জিকে, জিএস আর জি এর ব্যাপারে বুঝতে পারলে। আচ্ছা, কোর্স সিলেবাস এইখানে কি বলছে, পেপার 1 আর পেপার 2 দুখানা পেপারে হয়। 100 মার্কসের পেপার 1 জিএস পেপার, আর 80টা প্রশ্ন থাকে 100 মার্কসেরই। কি কি থাকে জিএস 1 পেপারে? কারেন্ট ইভেন্টস থাকে, মানে কারেন্ট অ্যাফেয়ার্স যাকে আমরা বলি। এখানে কারেন্ট অ্যাফেয়ার্স না লিখে আমি কারেন্ট ইভেন্টস বলছি, তার কারণ কারেন্ট ইভেন্টস নিয়ে তোমাকে একটু আলোচনা, কারণ আমরা বলছি প্রথমে যে জিএস এখানে জিজ্ঞাসা করে, জিকে জিজ্ঞাসা করে না। অর্থাৎ তোমাকে জিজ্ঞাসা করবে না যে কোন দেশের রাষ্ট্রপতি এই বছর ভারতবর্ষে এসেছিল প্রজাতন্ত্র দিবসের প্রত্যেক বছর আমরা কোনো না কোনো বিশেষ ব্যক্তিকে আমরা নিমন্ত্রণ জানাই। এটা জিজ্ঞাসা করবে না যে এই বছর কে এসেছিল, এটা জিকে হয়ে যাবে যদি জিজ্ঞাসা করে। জিএস এ তোমাকে কি জিজ্ঞাসা করবে? জিএস এ জিজ্ঞাসা করবে যে যে এই যে যেই ব্যক্তি দুজন আসলো, মানে উর্সুলা ভন ডেয়ার
আর একজন যিনি ছিলেন, এই মুহূর্তে আমার তার নাম মনে পড়ছে না, ইউরোপিয়ান ইউনিয়নের, তারা আসার পরে কোন কোন ইম্প্যাক্ট হতে পারে তোমাকে অপশন দিয়ে দিল, তোমাকে বলে দিল যে কোন কোন ইম্প্যাক্ট হতে পারে তুমি বলো। তো এইটা হয়ে গেল কিন্তু জিএস। তো এই জন্য বলেছি কারেন্ট ইভেন্টস, তারপরে ভারতের ইতিহাস, হিস্ট্রি অফ ইন্ডিয়া। বিশ্বের ইতিহাস জানার খুব একটা দরকার নেই। ভারতের ভূগোল, ইন্ডিয়া অ্যান্ড ওয়ার্ল্ড জিওগ্রাফি। তো ওয়ার্ল্ড জিওগ্রাফি কেন? দেখো, তুমি আজকে আইএএস বা আইএফএস হয়ে তুমি কাজ করবে, তুমি রাষ্ট্রদূত হতে পারো অন্য কোনো দেশে, সেইখানকার জিওগ্রাফি, ভূগোল যদি তুমি না জানো, আজকে আমরা যা কিছু আছি, আমাদের শারীরিক গঠন থেকে শুরু করে আমাদের প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদের আমাদের ডে টু ডে লাইফের উপরে নির্ভর করে। তার জন্য আমাদের ভূগোলটা, বিশ্বের ভূগোলটা জানাটা খুব জরুরি। তারপরে কি আছে, ইন্ডিয়ান পলিটি। এখানে বলে রাখি, ইন্ডিয়ান পলিটি জিনিসটা কি, পলিটিক্যাল সায়েন্স আর পলিটি দুটো কিন্তু আলাদা। পলিটিক্যাল সায়েন্স মানে রাষ্ট্রবিদ্যা। রাষ্ট্রবিদ্যার মধ্যে কি আমরা পড়ছি, আমরা থিওরি পড়ছি। আমরা ধরে রাখো অ্যারিস্টটলের কোনো থিওরি পড়ছি, আমরা ভারতের সাংবিধানিক যে যাত্রাটা সেটা সম্বন্ধে পড়ছি। এটা ভারতের, এটা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান। আর ইন্ডিয়ান পলিটি মানে কি, ভারতের একটা সংবিধান আছে, যেটা রুল বুক, যেটার উপরে ভিত্তি করেই আজ আমরা জীবনযাপন করি এই দেশের মধ্যে। ঠিক আছে, তার উপরে ভিত্তি করেই যত আইন কানুন তৈরি হয়, সেইটাই, সেই সংবিধানকে নিয়ে পড়াশোনাই হচ্ছে ইন্ডিয়ান পলিটি। অ্যান্ড গভর্নেন্স। গভর্নেন্স মানে কি, গভর্নেন্স মানে কিভাবে একটা সরকার চলে, মোটা মোটা ভাষায় বলতে গেলে সেইটাই হচ্ছে গভর্নেন্স। এছাড়া কি, ইকোনমিক অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট, জেনারেল সায়েন্স অ্যান্ড এনভায়রনমেন্ট অ্যান্ড ইকোলজি। জেনারেল সায়েন্স, সায়েন্স অ্যান্ড টেক এবং এনভায়রনমেন্ট, ইকোলজি। দেখো, প্রত্যেকটা জিনিস কিন্তু তুমি যদি একটা সিভিল সার্ভিস বা একজন আমলার দৃষ্টিভঙ্গি দিয়ে দেখো, তাহলে কিন্তু খুবই জরুরি এইগুলো। তুমি আজকে আইএএস বা আইপিএস বা আইএফএস বা আইআরএস যখনই হবে, তুমি হয়ে যাবে একজন পলিসি মেকার। তো পলিসি যখন তুমি তৈরি করবে, সেই পলিসিটাকে, পলিসি তৈরি করতে তুমি যখন সাহায্য করবে, তুমি ড্রাফট করবে পলিসিগুলো, সেই সময় তুমি মাথায় রাখবে যে তোমার তোমার যেই পলিসিটা তুমি যাদের জন্য বানাচ্ছো তারা যেন বেনিফিটেড হয়। যেমন আমরা একটা এই যে ইকোনমিক অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট, এগুলো জানাটা কতটা জরুরি দেখো। ধরে রাখো আজকে তুমি একজন আইএএস অফিসার, তোমার পোস্টিং হয়েছে ধরে রাখো ডাইরেক্টর জেনারেল অফ সিভিল এভিয়েশনসে। ঠিক আছে, তুমি একটা কোনো পদে আছো, সেখানে তুমি পলিসি তৈরি করছো। এইবার তুমি মনে করলে যে একটা সরকারের তোমাকে অবশ্যই ড্রাফট করার জন্য তোমার মিটিং হবে, সেখানে তুমি একটা প্রপোজাল দিলে যে ফ্লাইটের ভাড়া হচ্ছে 50% কমিয়ে দেওয়ার কথা তুমি বললে। এবার তুমি ভাবো, ফ্লাইটের ভাড়া 50% কমিয়ে দিলে কি তোমার কোনো রকম কোনো মানে যাদের জন্য কমাচ্ছ তারা কতটা বেনিফিটেড হবে, সেই জিনিসগুলো তুমি কিভাবে জানবে? সেই জিনিসগুলো জানবে তুমি ইকোনমি এবং সোশ্যাল ডেভেলপমেন্ট জানলে, অর্থাৎ সামাজিক স্তরে ব্যাপারগুলো কি, এই জিনিসগুলো না জানলে তুমি সেটা কখনোই করতে পারবে না। গভর্নেন্স মানে একটা পলিসি যে তুমি তৈরি করলে, তারপরে কিভাবে সেটা ইমপ্লিমেন্ট হবে সেটা তোমাকে জানতে হবে। মানে একটা পলিসি হুট করে তো বানিয়ে দিলে হবে না, তাই না? আজকে আমরা যেভাবেই থাকি না কেন, ভালো থাকি, আমরা সুস্থ আছি, আমরা প্রত্যেক দিন আমাদের ট্রাফিক ফ্লো, রাস্তা দিয়ে হাঁটছি, ট্রাফিক ফ্লো ঠিকঠাক করে থাকছে, আমরা সময় মতন বিদ্যুৎ পাচ্ছি, সবই কিন্তু এই বড় বিউরোক্র্যাটদের জন্য। অর্থাৎ তোমার বিউরোক্র্যাট হয়ে ওঠা কিন্তু আমাদের দেশের অর্থনীতি এবং সমাজকে আরো বেশি জোরদার করে তোলে। ঠিক আছে, আচ্ছা, এইবার একটা খুব ইম্পর্টেন্ট রুল আছে, যেটা একমাত্র সিভিল সার্ভিস পরীক্ষার্থীরা সিভিল সার্ভিস পরীক্ষায় ফলো করা হয়, সেটা হচ্ছে অ্যাটেন্ডেন্স পলিসি। আচ্ছা, সিস্যাটটা বললাম না, সিস্যাটটা কি আছে, কম্প্রিহেনশন, বোধ পরীক্ষণ। ঠিক আছে, বোধ পরীক্ষণ মানে তোমরা জানো, একটা ধরে রাখো যেটা আমরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে করে এসেছি, যে একটা প্যাসেজ দেওয়া থাকবে, সেই প্যাসেজটা পড়ে তোমাকে কিছু প্রশ্ন করা থাকবে, সেটা উত্তর দিতে হবে। দারুণ দারুণ এখানে কম্প্রিহেনশন হয়, ইন্টারপার্সোনাল স্কিল রিলেটেড প্রশ্ন আসে। মানে ওই কম্প্রিহেনশনের মধ্যে তিন ধরনের এটা আসে, যে লজিক্যাল রিজনিং। রিজনিং কি তোমরা আমাদের ক্লাসের ভিডিওতে দেখতে পারবে।
অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি, ডিসিশন মেকিং, জেনারেল মেন্টালিটি, বেসিক নিউমেরেসি। বেসিক নিউমেরেসি মানে ম্যাথ, ক্লাস 10 লেভেল পর্যন্ত বেসিক ম্যাথ, লজিক্যাল রিজনিং, কম্প্রিহেনশন, তার মধ্যে এই জিনিসগুলো কিন্তু যাচাই করা হয়। ঠিক আছে? আচ্ছা, এইবার আসি অ্যাটেন্ডেন্স পলিসিতে। এটা একটা রুলস আছে, 3টে জিনিস বলে রাখি যে অ্যাটেন্ডেন্স পলিসি। তুমি যদি পেপার 1 পরীক্ষাটা দাও, মানে পরীক্ষায় বসো, ধরে রাখো তুমি ফর্ম ফিল আপ করলে 2026 সালে, পরীক্ষাটা হবে মে মাসের 24 তারিখে। অনেকেই ফর্ম ফিল আপ করেছো, অনেকেই করনি। যারা ফর্ম ফিল আপ করেছো তারা যদি পরীক্ষায় দিতে যাও এবং জিএস পেপার, যেটা পেপার 1, যেটা আগেই বলেছি, সেই পেপারটা যদি দাও, বসো, পাস করো কি ফেল করো সেটা দেখা যাবে না, সেইটা কিন্তু একটা অ্যাটেম্পট হিসাবে কাউন্ট হবে। যদি তুমি পেপার 2 নাও দাও, না দেওয়ার কথাটা আসছে কেন, পেপার 1 হয়ে যাওয়ার পরে তোমাকে একটা ব্রেক দেওয়া হবে, তুমি সেই ব্রেকটা নিয়ে তারপরে পেপার 2 দিতে আসবে। তুমি মনে করলে না পেপার 1টা আমার ভালো হয়নি, ব্রেকের সময় বাড়ি চলে গেলে, মনে করলে পেপার 2টা আর দেবো না, থাক। তো তুমি মনে করলে যে আমার অ্যাটেম্প তাহলে মনে হয় কাউন্ট হবে না, না। তুমি যদি পেপার 1 দাও, পেপার 2 না দাও, তাহলে কিন্তু অ্যাটেম্প কাউন্ট হবে। বুঝতে পেরেছো? সিস্যাট। আচ্ছা, সিস্যাটের একটা জিনিস কি আছে, তোমাকে সিস্যাট কোয়ালিফাইং ইন নেচার, মানে সিস্যাটের নাম্বার যোগ হবে না তোমার মেরিট লিস্টে। 200 নাম্বার যেটা হয়, 80টা প্রশ্ন থাকে। তুমি যদি এই 66 নাম্বার না পাও, 200-র মধ্যে 80টা প্রশ্ন থাকে, তার মধ্যে যদি 66 নাম্বার না পাও তাহলে কিন্তু ফেল, 200-র মধ্যে। ঠিক আছে? তাহলে তোমার খাতা, ইয়োর পেপার 1 উইল নট ইভেন বি ইভ্যালুয়েটেড, মানে পেপার 2 যেটা সিস্যাট পেপার, সেটা আগে চেক হবে। সেই পেপারটা যদি তুমি পাস না করতে পারো, তাহলে কিন্তু তোমার খাতা চেকই হবে না। ঠিক আছে? মিডিয়াম ইংলিশ বা হিন্দি প্রিলিমসের। ঠিক আছে? এইবার দেখে নিই একটুখানি চট করে ফিচার্স কি আছে। দেখো, জিএস পেপার 1 যেটা আগে আলোচনা করেছি, টোটাল 200 নাম্বারের তোমার পরীক্ষা হবে। 100টা প্রশ্ন থাকে, 200টা না 100টা প্রশ্ন, এই যে নাম্বার অফ কোশ্চেন্স 100। আগেই বলে দিয়েছি সিস্যাটে 80টা প্রশ্ন থাকে, টোটাল 200 নাম্বারের পরীক্ষা। আচ্ছা, কতক্ষণ সময় থাকে? 2 ঘন্টা। এখানেও 2 ঘন্টা, তারপরে একটু ব্রেক, তারপরে আবার 2 ঘন্টার একটা পরীক্ষা। ঠিক? এইটা কিন্তু মেরিট র্যাঙ্কিং, আর এটা শুধু কোয়ালিফাইং, মানে তুমি 66-র জায়গায় তুমি যদি 110, 120, 150 পাও, কিচ্ছু যায় আসে না। এই পেপারে, এইটার উপরেই কিন্তু, জিএস পেপারের উপরেই কিন্তু তোমার মেরিট তৈরি হবে। ঠিক আছে? দেখো, আমরা টাইমিংটাও এখানে উল্লেখ করে দিয়েছি, 9:30 থেকে 11:30টার মধ্যে তোমার টাইমিং থাকবে। আর এইটা বললাম যে একটা ব্রেক, ব্রেকের পরে 2:30 থেকে 4:30 পর্যন্ত কিন্তু তোমার সিস্যাট পেপার হবে। ঠিক আছে? 1/3 রুল, কি রুলটা আছে, প্রত্যেকটা ভুল যদি তুমি উত্তর দাও, 3টে ভুল করলে 1 নম্বর কাটা যাবে। ঠিক? আচ্ছা, এছাড়া জেনারেল স্টাডিজে যদি এরকম হয়, আর জেনারেল সিস্যাট পেপারে দেখো 0.83 মার্কস। হ্যাঁ, প্রত্যেকটা একটা নাম্বার, একটা প্রশ্ন যদি তুমি ভুল করো, তাহলে 0.83 মার্কস কিন্তু তোমার কাটা যাবে। ঠিক? আচ্ছা, নো পেনাল্টি ফর আনআনসার্ড কোশ্চেন্স, মানে তুমি যদি কোনো প্রশ্নের উত্তর না দাও, তাহলে কিন্তু তোমার চিন্তার কোনো কারণ নেই, সেটার জন্য তোমার নাম্বার কিছু কাটা যাবে না। ঠিক আছে? ভুল দিলেই কাটা যাবে। এইটা ধরে রাখো তুমি পাস করে গেলে, প্রিলিমিনারি পাস করে গেলে 1 মাসের মধ্যেই রেজাল্ট দিয়ে দেয়। ইউপিএসসি একটা খুব ভালো জিনিস, ধরে রাখো 24শে মে এই বছর পরীক্ষা হতে চলেছে, জুন মাসের শেষের দিকে গিয়েই আমাদের কিন্তু প্রিলিমসের রেজাল্ট তোমরা পেয়ে যাবে। বা যারা 2027 বা তারও পরের জন্য যারা প্রিপারেশন নিচ্ছ, তারাও ওই জিনিসটা দেখবে। ইউপিএসসি কিন্তু নিজের টাইম লাইনটা খুব স্ট্রিক্টলি ফলো করে। ঠিক আছে? আচ্ছা, ইউপিএসসি মেইনস, মেইনটা কি দেখো, মেইনস হচ্ছে ডেসক্রিপটিভ রিটেন টেস্ট। রিটেন টেস্ট মানে লেখা পরীক্ষা, অবজেক্টিভ টাইপের না। লিখে পরীক্ষা দিতে হবে, অফিসার র্যাঙ্কের অবশ্যই তোমার লিখতে হবে, লিখলেই তোমার সম্বন্ধে আরো বেশি ভালো জানতে পারবে। ডিজাইন টু অ্যাসেস আ ক্যান্ডিডেটস ইন্টেলেকচুয়াল ডেপথ অ্যান্ড অ্যাবিলিটি কমপ্লেক্স। ঠিক আছে? আচ্ছা, এরপরে কি আসছে দেখো, মেইনসের মধ্যে কি কি তোমাকে পরীক্ষা দিতে হবে। কোয়ালিফাইং পেপারস নট কাউন্টেড ফর মেরিট, মনে রাখবেন, নট কাউন্টেড ফর মেরিট, মানে তোমার মেরিটে কিন্তু যোগ হবে না। আচ্ছা, প্রিলিমসের নাম্বার কিন্তু মেইনসে যোগ হবে না, সেটা আমরা পরে আসছি। আচ্ছা,
কি কি আছে প্রথমে কোয়ালিফাইং পেপারে কি পেপার এ আর পেপার বি। পেপার ইটা বিটা হচ্ছে সরি ইংলিশটা কিন্তু ম্যান্ডেটরি 300 নম্বরের ইংলিশ, ঠিক আছে। আর পেপার এ ধরে রাখো 8 নম্বর তপশিলি, সংবিধানের যে তপশিলিটা আছে যেখানে টোটাল 12টা তপশিলি আছে। 8 নম্বর তপশিলিতে 22টা ভাষাকে সংবিধান চিহ্নিত করেছে, ঠিক আছে। সেই তপশিলি ভাষাগুলোর মধ্যে যে কোনো একটি ভাষা, যার মধ্যে আমাদের বাংলাও আসে, হিন্দি তো অবশ্যই আসেই। তো সেইটার উপরেও 300 নম্বর, তাহলে 300 300 600 নম্বরের পরীক্ষা। দেখো তোমাকে মিনিমাম 25% মার্কস পেতে হবে। 325 3 25 75, তার মানে এটাতেও 75 নম্বর পেতে হবে, এটাতেও 75 নম্বর পেতে হবে, না হলে আবার সেই খাতাটা চেকই হবে না, ঠিক। আচ্ছা, এইবার আসি যেখানে কাউন্ট হবে 1750 নাম্বার, ঠিক আছে। পেপার ওয়ান এসে, তোমাকে এসে লিখতে দেবে 250 মার্কস, ভ্যারিয়াস টপিক্সের উপরে, কি বিস্তারিত ভিডিওতে আলোচনা করবো আমরা পরে। পেপার টুতে জেনারেল স্টাডিজ, পেপার ওয়ান যেটা হিস্ট্রি থাকবে, ইতিহাস, জিওগ্রাফি, ভূগোল এবং সোসাইটি মানে সমাজবিদ্যা নিয়ে পড়াশোনা থাকবে। 250 সবই কিন্তু লেখা, কোনোটাই কিন্তু অবজেক্টিভ টাইপ নয়, মানে এমসিকিউ টাইপের প্রশ্ন কিন্তু না, ঠিক। আচ্ছা, পেপার থ্রি, তার মধ্যে আছে জিএস পেপার টু, যেটার মধ্যে হচ্ছে পলিটি বললাম, সংবিধান এবং গভর্নেন্স, মানে যেরকম সরকার কিভাবে চলে এই গভর্নেন্সের যে ব্যাপারটা বললাম। সোশ্যাল জাস্টিস, আইআর, আইআর মানে ইন্টারন্যাশনাল রিলেশন, ইন্টারন্যাশনাল রিলেশন, ইন্টারন্যাশনাল রিলেশন আন্তর্জাতিক সম্পর্ক, ভারতের সাথে বিভিন্ন দেশের যে সম্পর্ক বা বিভিন্ন দেশের সাথে বিভিন্ন দেশের সম্পর্ক, ঠিক আছে, সেইগুলো। পেপার ফোর কি আছে, যে জিএস পেপার থ্রি যেটা ইকোনমি অর্থনীতি, সায়েন্স, এনভায়রনমেন্ট মানে পরিবেশবিদ্যা এবং সিকিউরিটি, ঠিক আছে। পেপার ফাইভ জিএস পেপার ফোর, এর মধ্যে আছে এথিক্স, ইন্টিগ্রিটি, অ্যাপটিটিউড। প্রত্যেকটার বিশ্লেষণ এবং ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে, আমাদের ওয়েবসাইটে সব কিছু নিয়ে আলোচনা থাকবে। তোমরা অবশ্যই যারা সিরিয়াস অ্যাসপিরেন্ট, যারা পরীক্ষাটা নিয়ে ভাবতে চাও, তারা কিন্তু আমাদের রাইস আইএএস এর ওয়েবসাইটটা অবশ্যই দেখবে। এবং যারা এগুলো নিয়ে ভয় পাচ্ছে যে এগুলো তো নামই শুনিনি কখনো, তার জন্য তো আমরা আছি। তোমাদেরকে প্রত্যেকটা পেপার নিয়ে ইন্ট্রোডিউস করে দেওয়ার জন্য আমাদের স্পেশালাইজড টিম রয়েছে, যারা প্রত্যেকটা দিন তোমাদেরকে ইউটিউবে প্রিলিমস বাইটস দিচ্ছে। অর্থাৎ খবরের কাগজে কোন জায়গাটা পড়তে হবে সেটাও তোমাকে এখন চিহ্নিত করতে হবে না। এক্সপার্ট যারা অলরেডি পরীক্ষায় পাশ করে এসছে, তারা তোমাদের জন্য রেডি করে দিচ্ছে, সেগুলো তোমরা দেখতে পারবে। এতটা সিম্পলিফাইড বাংলায় আর হয়তো কেউ করতে পারবে না, সেটা রাইস আইএএস কিন্তু করে দেখায়। আচ্ছা, তারপরে আসি পেপার ফোর, যেটা অপশনাল পেপার। অপশনাল মানে তোমার ইউপিএসসি ওয়েবসাইট বা আমাদের ওয়েবসাইটে ডিটেলসে পেয়ে যাবে কি কি অপশনাল পেপার আছে। তুমি যেটা নিয়ে বর্তমানে গ্র্যাজুয়েশন বা স্নাতক স্তরে যেটা পড়ছো বা পড়েছো, সেটাও তুমি নিতে পারো, বা অন্য যে কোনো সাবজেক্ট তুমি নিতে পারো, তোমার ইচ্ছা। ইউপিএসসি তোমাকে এই চয়েসটা দিয়েছে যে তুমি যে কোনো একটা সাবজেক্ট নাও, সেই সাবজেক্ট থেকে আমরা তোমাদেরকে প্রশ্ন করব, সেই প্রশ্নগুলোর উত্তর ঠিকঠাক করে দিতে হবে। এবং এটাও কিন্তু অবভিয়াসলি ডেসক্রিপ্ট অপশনাল। যারা জানো না, বা অনেকেই জানো যে সিভিল সার্ভিসে কিন্তু থাকে, ডাব্লিউবিসিএস এও কিন্তু অপশনাল পেপার থাকে, পেপার ওয়ান এবং পেপার টু, ঠিক আছে। ডাব্লিউবিসিএস এও দুখানা পেপার থাকে। টোটাল তাহলে কত হলো? 250 250 250, সব যোগ করলে হচ্ছে 1750, ঠিক। এটা হয়ে গেল মেইন পরীক্ষা। তুমি মেইন পরীক্ষাও পাস করলে, তারপরে হয়ে যাবে লাস্ট স্টেজ, তুমি চলে আসবে পার্সোনালিটি টেস্ট বা ইন্টারভিউ। রিগোরাস ইন্টারভিউ, ইন্টারভিউ বোর্ডের সামনে তোমাকে বসতে হবে। ক্যান্ডিডেটস যারা মেইন কাট অফ ক্লিয়ার করবে 275 নাম্বারের, ঠিক আছে। তাহলে 275 আর 1750কে যোগ করলে কত হচ্ছে? 2025। 2025 নাম্বারের তোমার হবে ফাইনাল মেরিট লিস্টে। এর উপরেই ভিত্তি করে তুমি কত নাম্বার পেলে সেটাই তৈরি হবে ফাইনাল মেরিট লিস্ট, ঠিক আছে। তাহলে পরীক্ষা হচ্ছে এই।
এবার আসি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, মানে কারা পরীক্ষাটায় বসতে পারবে। প্রথমত তোমাকে ন্যাশনালিটির ব্যাপারটা আছে। আইএফএস আইপিএসদের জন্য ভারতের নাগরিক কিন্তু হতেই হবে। ভারতের নাগরিক ছাড়া অন্য কোনো দেশের নাগরিক হলে তুমি এই পরীক্ষাটায় বসতে পারবে না। আদার সার্ভিসেসের জন্য কি সিটিজেন অফ ইন্ডিয়ার, সাবজেক্ট অফ নেপাল, মানে নেপাল বা ভুটানের বা তিবেতের রিফিউজি এরাও কিন্তু পরীক্ষাটা দিতে পারবে, বা ইন্ডিয়ান অরিজিন স্পেসিফাইড ফ্রম কান্ট্রিজ পাকিস্তান বার্মা, একটু দেখে নেবে, এটা দিতে পারবে। আশা করি সবাই ভারতীয়, যারা ভারতীয় না, বংশোদ্ভূত না, তারা একটু দেখে নেবে। বয়সের সময়সীমা যেটা বললাম, বয়সের সময়সীমাটা জানাটা কিন্তু খুব জরুরি। তোমাদের এইটা জানা জরুরি যে আমি কবে থেকে পরীক্ষা দিতে পারবো। যদি জেনারেল ক্যাটাগরির তুমি হও তাহলে কিন্তু তোমাকে অ্যাটেম্পট কাউন্ট করে তোমাকে পরীক্ষায় বসতে হবে। তুমি ছখানাই অ্যাটেম্প পাবে, আগে তো চারখানা ছিল। 2016 সালের পর থেকে ছখানা অ্যাটেম্প্ট করে দেওয়া হয়েছে, ঠিক আছে। দেখো, প্রত্যেক বছর অগস্ট মাসের 1 তারিখটা হচ্ছে কাট অফ এজ কনসিডার করা হয়। মানে কি, যে কোনো বছরে ধরে রাখো তোমার জন্মদিন হলো জানুয়ারি মাসের 10 তারিখে, তাহলে তোমার যদি জানুয়ারি মাসের 10 তারিখে জন্মদিন হয়, তোমার যদি 32 বছর হয়ে যায় জানুয়ারি মাসের যেই বছর পরীক্ষা হচ্ছে, ধরে রাখো 2026 সালের আমি ধরে রাখলাম, কারোর জন্মদিন জানুয়ারি মাসের 10 তারিখে, এবং জানুয়ারি মাসের 10 তারিখে সে তার 32 বছর হয়েছে, সে কি ফর্ম ফিল আপ করতে পারবে? না, পারবে না। আচ্ছা, যদি কারুর জন্মদিন অক্টোবর মাসের 10 তারিখে হয়, সে কি ফর্ম ফিল আপ করতে পারবে? তার যদি 32 বছর বয়স হয়ে যায় অক্টোবর মাসের 10 তারিখে, পারবে, সে পারবে। কেন? কারণ অগস্ট মাসকে ধরা হয়, অগস্ট মাস থেকে তারা বছর কাউন্ট করে, ঠিক আছে। মিনিমাম এজ 21 বছরের নিচে তুমি পরীক্ষা দিতে পারবে না, 18-19 বছরে পরীক্ষা দিতে পারবে না। ম্যাক্সিমাম এজ যেটা বললাম 32। এই বর্তমানের বয়সের নিরিখে এটা 94 সালের আগে কিন্তু হবে না। এজ রিল্যাক্সেশন দেখো, এসসি বা এসটিদের 5 বছর, মানে যারা এসসি বা এসটি আছে তারা আরো বাড়তি 5 বছর পাবে, মানে 32 আর 5-এ 37 বছর বয়স পর্যন্ত। ওবিসিদের 3 বছর, মানে 35 বছর হচ্ছে। ডিফেন্স পার্সোনাল, ডিসেবিলিটি ইন অপারেশন, তাদের জন্য 3 বছর, মানে 32 আর 3 আবার 5 বছর। এক্স সার্ভিসম্যান শুধু যারা, তারা হচ্ছে 5 বছরের জন্য কিন্তু পাবে। আচ্ছা, ডিফেন্স সার্ভিস পার্সোনাল ডিসেবলড ইন অপারেশনস বলতে কি, ধরে রাখো কোনো রকম মিলিটারি ড্রিল, যারা আর্মিতে চাকরি করতো, অনেকের আছে, যেরকম আমাদের একজন স্যার ছিলেন চেনা জানা আমার, তিনি একজন ট্যাঙ্ক অপারেটর ছিলেন, তার পা লেগ ইঞ্জুরি তার হয়েছিল, তিনি হচ্ছে ডিফেন্স, তিনি এই ক্যাটাগরিটার মধ্যে পড়বে, ডিফেন্স সার্ভিস পার্সোনাল ডিসেবলড ইন অপারেশনস। তাহলে তিনি যদি পরীক্ষা দিতেন তাহলে তিনি 3 বছরের ছাড় পেতেন, ঠিক আছে। আচ্ছা, এক্স সার্ভিসম্যান, মানে যদি আর্মি ছেড়ে এসছো তাহলে 5 বছর। পিডব্লিউবিডি মানে পার্সন উইথ বেঞ্চমার্ক ডিসেবিলিটিস, তারা 10 বছর পর্যন্ত ছাড় পাবে, মানে 42 বছর পর্যন্ত তারা পরীক্ষা দিতে পারবে। এই জিনিসটা রাখবে। বার্থ প্রুফ কিন্তু রাখতে হবে, ম্যাট্রিকুলেশন, সেকেন্ডারি সার্টিফিকেট। পোস্ট সাবমিশন, মানে সাবমিট করার পরে তুমি কোনো রকম কোনো চেঞ্জ করতে পারবে না, কেনই বা করতে পারবে, তাই না। শিক্ষাগত যোগ্যতা কি? এডুকেশনাল কোয়ালিফিকেশন, একজন ব্যাচেলারের ডিগ্রি হতে হবে যে কোনো রেকগনাইজড ইউনিভার্সিটি। রেকগনাইজড ইউনিভার্সিটি মানে যে কোনো রেকগনাইজড ইউনিভার্সিটি। নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি হতে পারে, ইন্দিরা গান্ধী ওপেন ইউনিভার্সিটি হতে পারে, ক্যালকাটা ইউনিভার্সিটি হতে পারে, দিল্লি ইউনিভার্সিটি হতে পারে, যে কোনো ইউনিভার্সিটি, কিন্তু সেটা রেকগনাইজ যেন থাকে, ঠিক আছে। ফাইনাল ইয়ার স্টুডেন্টস প্রভিশন ক্যান অ্যাপ্লাই, বাট মেইনস এক্সামের আগে তাদের কিন্তু, মানে ধরে রাখো তুমি ফাইনাল ইয়ারে আছো, তাহলেও তুমি পরীক্ষা দিতে পারবে, কিন্তু মেইনসের আগে তোমাকে কিন্তু সাবমিশনটা করতে হবে, তোমার যে ফাইনাল ইয়ারের মার্কশিটটা, ঠিক আছে। প্রফেশনাল ডিগ্রি, প্রফেশনাল ডিগ্রির মধ্যে কি পড়ে? এমবিবিএস বা বিই বিটেক, এগুলো প্রফেশনাল ডিগ্রিজ আর অ্যাকসেপ্টেড, ইন্টার্নশিপ কমপ্লিটেড, রিকোয়ার মেডিকেল কোয়ালিফিকেশন, ঠিক। এবার দেখো এখানে অ্যাটেম্প্ট যেটা বললাম, মানে তুমি ইচ্ছা মতন যত ইচ্ছা পরীক্ষা দিতে পারবে না। জেনারেল বা ইডাব্লিউএস বা ওবিসি ক্রিমি লেয়ার, ঠিক আছে, তাদের জন্য কিন্তু 6খানা অ্যাটেম্প্ট মাত্র, ওবিসিদের জন্য 9খানা অ্যাটেম্প্ট মাত্র, এসসি বা এসটির জন্য আনলিমিটেড অ্যাটেম্প্ট, তাদের কোনো অ্যাটেম্প্ট কাউন্ট হয় না। পিডব্লিউডি বিডি পার্সন উইথ বেঞ্চমার্ক ডিসেবিলিটিস, যাদের মধ্যে জেনারেল ইডাব্লিউএস ওবিসি আসে, তাদেরও 9খানা অ্যাটেম্প্ট। পিডব্লিউবিডি পার্সন উইথ বেঞ্চমার্ক ডিসেবিলিটিস, তাদেরও এসসি বা এসটি, তাদের কিন্তু আনলিমিটেড, ঠিক। আচ্ছা, অ্যাটেম্পটস কাউন্ট কোথা কোথা থেকে হয়? প্রিলিমস পেপার 1। এবার
মেইনস মানে তো কাউন্ট হয়েই যাচ্ছে। রেস্ট্রিকশন সার্ভিং আইএএস আইএফএস ক্যানট রিঅ্যাপ্লাই। ঠিক, একজন যে আইএএস বা আইএফএস একবার পেয়ে গেলে তুমি কিন্তু আর পরীক্ষায় বসতে পারবে না, এই নিয়মটা আনা হয়েছে। এবং আইপিএসদের জন্য কিন্তু একটা মনে হয় অপরচুনিটি দেওয়া হবে, সেটা পরবর্তীকালে তোমাদের সাথে বিস্তারিত এই জিনিসগুলো কারা পরীক্ষায় বসতে পারবে পারবে না এ নিয়ে আলোচনা করা হবে। কিভাবে অ্যাপ্লাই করবে, এই যে অ্যাপ্লাই করার এটা আমাদের ওয়েবসাইটে তোমরা পেয়ে যাবে। এটা লিঙ্কটা যদি না খুঁজে পাও কেউ, আমাদের লিঙ্কটা একটু ভিজিট করবে। রাইস আইএএস এর ওয়েবসাইটটায় তোমরা প্রত্যেকটা জিনিস আমরা ওখানে আমাদের যে টপ বেস্ট যারা আছে এখানে ইনস্টিটিউটে, তারা কিন্তু ওই ওয়েবসাইটে সমস্ত কিছু দিয়ে দিয়েছে। ঠিক আছে, ইউপিএসসি দেখো এখানে ওয়েবসাইটটাও দিয়ে দেওয়া আছে। ঠিক আছে, এখানে কি কি লাগবে এই জিনিসগুলো। ফি মাত্র 100 টাকা। 100 টাকার থেকে 1 টাকাও হচ্ছে ইউপিএসসি কিন্তু বেশি নেয় না। ঠিক, হেল্পলাইন নাম্বারও দিয়ে দিয়েছে। আচ্ছা, কিছু কিছু এফএকিউজ আছে যা পরীক্ষার্থীরা মাঝে মাঝেই তাদের পরীক্ষায় মাঝে মাঝেই তাদের প্রশ্নটা আসে। ইউপিএসসি সিএসি কি? ইউপিএসসি সিএসি এক্সাম একটা এক্সাম, ন্যাশনাল লেভেল, জাতীয় স্তরের একটা পরীক্ষা, যেটা ভারতবর্ষের টপ গভর্নমেন্ট পোস্টের জন্য, আইএএস এর মতন গভর্নমেন্ট পোস্টের জন্য কিন্তু নিয়োগ করা হয়। এডুকেশনাল কোয়ালিফিকেশন কি? যে কোনো একটা ইউনিভার্সিটির থেকে ডিগ্রি, ঠিক আছে, ডিগ্রি থাকলেই তাহলে কিন্তু তুমি পরীক্ষায় বসতে পারবে। অনেকের এটাও প্রশ্ন থাকে যে আমি 50% মার্কস পেয়েছি, আমি কি পারবো? ওগুলো দেখে না। ঠিক আছে, শুধু গ্র্যাজুয়েট হলেই হয়। বিএ তাও, এমএও লাগে না, বিএ বিএসসি বিকম, ঠিক আছে, এমবিবিএস বলেই দিলাম। এজ লিমিট কি? 21 থেকে 32, এগুলো নিয়ে আমরা আগেই আলোচনা করে নিয়েছি। কতবার পরীক্ষা দিতে পারবে? জেনারেল ইডাব্লিউএস দের জন্য 6খানা অ্যাটেম্প, ওবিসিদের জন্য 9খানা অ্যাটেম্প, এসসি এসটিদের জন্য আনলিমিটেড অ্যাটেম্প, যতক্ষণ না তারা বয়স এজ লিমিট ক্রস করছে। ঠিক আছে, এজ লিমিটের ব্যাপারে তো আগেই বলে দিয়েছি। কতগুলো স্টেজ হয়? প্রিলিমস, মেইনস, ইন্টারভিউ স্টেজ। আচ্ছা, তারপরে 2026-এ কবে হবে বলে দিলাম, মে মাসের 26 তারিখে, এই 24 তারিখে, সরি। এটা ডকুমেন্টস কি কি লাগবে? এডুকেশনাল সার্টিফিকেটস, প্রুফ অফ রেসিডেন্স, প্রেসিডেন্স প্রুফ বলতে ভোটার কার্ড, আধার কার্ড, এগুলো সব রেসিডেন্স প্রুফ, বার্থ সার্টিফিকেট, এগুলো সব একটু রেডি রাখবে কাছে, ফর্ম ফিল আপ করার সময় কাজে লাগবে। অ্যাপ্লিকেশন ফিটা কত? অ্যাপ্লিকেশন ফিটা কিন্তু মাত্র 100 টাকা জেনারেল, ঠিক আছে। জেনারেল ওবিসি মেল ক্যান্ডিডেট জন্য 100, এবং মহিলাদের জন্য, যারা মেয়েরা, তাদের জন্য কিন্তু, এবং এসসি এসটি বা পার্সন উইথ বেঞ্চমার্ক ডিসেবিলিটিস, তাদের জন্য কিন্তু পুরোপুরি ফ্রি। ঠিক আছে, অবশ্যই তুমি যদি পার্সন উইথ বেঞ্চমার্ক ডিসেবিলিটি হও, তাহলে তোমার কিন্তু পর্যাপ্ত প্রমাণ তোমাকে দিতে হবে। ঠিক আছে, ইউপিএসসি এই ব্যাপারটা নিয়ে খুবই স্ট্রিক্ট হয়েছে। এইবার অনেকের মধ্যেই এই প্রশ্নটা আসে যে পরীক্ষাটা দেবো কি দেবো না, 6খানা অ্যাটেম্প্ট অনেক কঠিন হয়। আমি দেখেছি ছেলে মেয়েদেরকে পরীক্ষা না বসতে। আমার মতে আমি কোনো কারণ খুঁজে পাই না। কারণ যদি মনে হয় যে আমার পরীক্ষাটা আমি পাস করতে পারবো না, দিয়েই দেখো না। অলওয়েজ ট্রাই। তুমি তো জানো না তোমার মধ্যে কি আছে। এবং বারবার একটা জিনিসও, দিল্লি না গেলে হয় না, এই একটা কথা আমি খুব শুনেছি। আমিও একটা খুব প্রত্যন্ত গ্রামের থেকেই আমি উঠে এসেছি। এই জিনিসগুলো কিন্তু নয়। রাইস আইএএস এর একবার ওয়েবসাইটটা দেখো, একবার ইউটিউব চ্যানেলগুলো একটু সাবস্ক্রাইব করো। প্রত্যেক দিন তোমাদের যথেষ্ট পরিমাণে ম্যাটেরিয়ালস, ফ্রি ম্যাটেরিয়াল কিন্তু প্রোভাইড করা হচ্ছে। তো নেই বা হচ্ছে হবে না, বা এই জিনিসগুলো কিন্তু আর তুমি বলতে পারবে না। কারণ আমার মতে প্রত্যেকের দেওয়া উচিত। প্রত্যেকের এই পরীক্ষাটা দিলে সবথেকে বড় কথা, পাস হওয়ার থেকে না হওয়া, তুমি একটা ভালো নাগরিক হয়ে উঠবে। তুমি নাগরিকের কর্তব্য বুঝবে। তুমি কি পাচ্ছ নাগরিক হিসেবে, সেইটা তুমি ভালো করে বুঝতে পারবে। আমার মতে প্রত্যেকেরই দেওয়া উচিত। ফিসটাও খুবই কম। রাইস আইএএস সবসময় তোমাদের সাফল্য পাশে আছে, তোমাদের পাশে আছে, তোমাদের সাফল্যমণ্ডিত করার জন্য তারা বদ্ধপরিকর। ঠিক আছে, থ্যাংক ইউ।